পাখি যার গান শুনলে নাকি বার্ধক্য উধাও হয়ে যায়, আবার যৌবন ফিরে আসে। কি শুনতে একদম অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আমাদের আজকের গল্পের শুরুটা কিন্তু ঠিক এই রকমই এক আশ্চর্য ভাবনা দিয়েই। তো চলুন, আর দেরি না করে গল্পের প্রথম পর্বে ঢুকে পড়া যাক, যেখানে শুরু হচ্ছে সেই সন্দেশ পাখির খোঁজ। দেবগিরির রাজা ছিলেন সূর্যবর্মা, আর তার ছিলেন 3 ছেলে। বড় ছেলে আর্যবর্মা যেমন শক্তিশালী, তেমনই অহংকারী। মেজ বীর দত্ত খুব চালাক, কিন্তু তার থেকেও বেশি লোভী। আর সবার ছোট দিব্যাংশু, সে ছিল একদম অন্যরকম, ভীষণ দয়ালু। আর এই 3 ভাইয়ের স্বভাবই কিন্তু ঠিক করে দেবে কার ভাগ্যে কি লেখা আছে। তো রাজা যখন আস্তে আস্তে বুড়ো হয়ে পড়ছেন, তিনি বড় ছেলে আর্যবর্মাকে পাঠালেন সেই মায়াবী পাখিটা ধরে আনতে। আর্যবর্মা তো স্বভাব মতোই অহংকার দেখিয়ে একাই বেরিয়ে পড়ল। কিন্তু জঙ্গলে গিয়েই এক অদ্ভুত সুন্দর হরিণ দেখে তার শিকার করার লোভ হলো। আর যেই না সে হরিণটার দিকে তীর ছুঁড়তে গেছে, অমনি এক মুহূর্তে সে তার ঘোড়া আর কুকুর শুধু পাথর হয়ে গেল। বড় ভাইয়ের তো আর কোনো খবর নেই। এবার মেজ ছেলে বীর দত্ত সেই জঙ্গলে গেল। তবে তার উদ্দেশ্য কিন্তু দাদাকে বাঁচানো ছিল না, তার চোখে ছিল সিংহাসনের লোভ। সেও ঠিক একই ভুলটা করল। সেই একই হরিণকে দেখল, আর শিকার করতে গিয়ে তারও ঠিক একই পরিণতি হল। সেও তার ঘোড়া কুকুর সমেত পাথর হয়ে গেল। 2 ভাই যখন এমন অদ্ভুতভাবে উধাও হয়ে গেল, তখন পালা এলো আমাদের গল্পের আসল নায়কের, যার দয়া আর সততাই ছিল সবচেয়ে বড় অস্ত্র। চলুন দেখি সেই দয়ালু রাজপুত্রের সফরটা কেমন ছিল। পর দুটো ছেলেকে হারিয়ে রাজা তখন প্রায় ভেঙেই পড়েছেন। কিন্তু ছোট ছেলে দিব্যাংশু তার দমধ মন নিয়ে বাবার কাছে গেল। সেই বাবাকে অনেক বুঝিয়ে বলল তাকে যেন একটা সুযোগ দেওয়া হয়। বাবার মনে তো ভয় ছিলই, কিন্তু ছেলের চোখের আন্তরিকতা দেখে তিনি আর না করতে পারলেন না, রাজি হয়ে গেলেন। দিব্যাংশু সেই জঙ্গলে পৌঁছে ওই রহস্যময় হরিণটাকে দেখতে পেল। কিন্তু তার ভাইদের মতো শিকারের চিন্তা ওর মাথায়ই এলো না। বরং ওর দয়ালু মনটা ভাবল, আরে, হরিণটার মনে হয় খুব খিদে পেয়েছে। সে কাছে ডাকল, আয় আয় বলে নিজের খাবারটাই ওকে খেতে দিল। আর এই ছোট্ট একটা দয়ার কাজই কিন্তু গোটা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আর ঠিক তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। হরিণটা হঠাৎ মানুষের মতো কথা বলে উঠল। সে জানালো যে সে কোনো সাধারণ হরিণ নয়, এক মায়াবী প্রাণী। দিব্যাংশুর দয়া দেখে সে এতটাই মুগ্ধ হয়েছে যে সে তাকে সাহায্য করার কথা দিল। আর বলল, মায়াবী পাখিটা আসলে এই জঙ্গলে নেই, আছে অনেক দূরে তামসেন রাজ্যে। গল্পটা এখানে এসে কিন্তু আরও জটিল আর রোমাঞ্চকর হয়ে উঠল। পাখির খোঁজ করতে গিয়ে এবার শুরু হলো এক সম্পূর্ণ নতুন পরীক্ষা, এক রাজকন্যাকে উদ্ধার করার পরীক্ষা। মায়াবী হরিণের সাহায্যে দিব্যাংশু তো তামসেন রাজ্যে পৌঁছে গেল, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। পাখিটা ছিল সেই রাজ্যের ভয়ঙ্কর রাজা বদমাসুরের পোষা। হরিণ তাকে সাবধান করে দিল, পাখিটাকে এমনভাবে চুরি করতে হবে যাতে গাছের একটা পাতাও না নড়ে। দিব্যাংশু প্রায় সফল হয়েই গেছিল, লাফ দিয়ে পাখিটাকে ধরেও ফেলেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত একটা পাতা মাটিতে পড়েই গেল। আর সঙ্গে সঙ্গে বিকট শব্দে রাজা বদমাসুরের সৈন্যরা এসে তাকে ধরে ফেলল। রাজা তাকে মৃত্যুদণ্ড দিলেন, তবে সাথে একটা শর্তও দিলেন, যেটা পূরণ করতে পারলে সে বেঁচে যাবে। রাজা বদমাসুরের দাবিটা ছিল প্রায় অসম্ভব একটা কাজ। তিনি দিব্যাংশুকে বললেন পদ্মগিরি রাজ্যে যেতে হবে, একটা বিশাল নদী পার হতে হবে, আর সেখান থেকে সুন্দরী রাজকন্যা নীলাঞ্জনাকে তার জন্য ধরে আনতে হবে। তবেই সে পাখি আর নিজের জীবন দুটোই ফিরে পাবে। এখানেই মায়াবী হরিণের জাদু আবার কাজে লাগলো। হরিণ নিজেকে এক বুড়ির রূপ দিয়ে একজোড়া সোনার জুতো তৈরি করল। সেই জুতোর লোভে রাজকন্যা যেই না নিচে নেমে এলেন, অমনি হরিণ তার জাদুর জোরে চোখের পলকে তাদের সবাইকে সেখান থেকে রাজা বদমাছুরের রাজের কাছে নিয়ে এলো। কিন্তু বিপদ এখনো কাটেনি। এবার শুরু হলো গল্পের সবচেয়ে নাটকীয় অংশটা, যা আমাদের দেখাবে বিশ্বাসঘাতকতা কতটা ভয়ঙ্কর হতে পারে, আর একজন সত্যিকারের বন্ধুর সাহায্য কতটা দামি। রাজা বদমাসুরকে বোকা বানিয়ে পাখি আর রাজকন্যাকে নিয়ে ফেরার পথে দিব্যাংশু তার মায়াবী বন্ধুকে অনুরোধ করল তার পাথর হয়ে যাওয়া ভাইদেরকে আগের রূপে ফিরিয়ে দিতে। হরিণ তাকে সাবধান করেছিল যে ওদের মন এখনও লোভ আর হিংসায় ভরা, কিন্তু দিব্যাংশু শোনেনি। ভাইরা মুক্তি তো পেল, কিন্তু তাদের মনে কৃতজ্ঞতার লেশমাত্র ছিল না। আর রাজ্যে ফেরার পথেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। আর্যবর্মা আর বীর দত্ত দুজনে মিলে ষড়যন্ত্র করল, আর পেছন থেকে নিজের ছোট ভাইয়ের পিঠে ছুরি বসিয়ে দিল।
তাকে প্রায় আধমরা অবস্থায় সেখানেই ফেলে রেখে ওরা পাখি আর রাজকন্যাকে নিয়ে রাজ্যের দিকে চলে গেল। ভাইরা যখন তাকে ফেলে চলে যাচ্ছে, দিব্যাংশুর শেষ আর্তনাদ ছিল তার সেই মায়াবী বন্ধুর জন্য। সে যন্ত্রণায় চিৎকার করে শুধু বলতে পেরেছিল, বন্ধু আমায় বাঁচাও, আমায় বাঁচাও। আর সেই ডাক শুনেই মায়াবী হরিণ ফিরে এলো। সে জাদুকরি পাতা দিয়ে দিব্যাংশুর সব ক্ষত সারিয়ে তুলল আর তাকে মেরাকলেসলি আবার পুরোপুরি সুস্থ করে দিল। বন্ধুর প্রতি তার বিশ্বাসই সেদিন তার জীবন বাঁচিয়েছিল। আর এবার গল্পের একদম শেষ পর্যায়, যেখানে সব কিছুর ফয়সালা হবে। চলুন দেখি রাজদরবারে কি ঘটেছিল আর কিভাবে শেষ পর্যন্ত সত্যরই জয় হলো। এদিকে আর্যবর্মা আর বীর দত্ত রাজ্যে ফিরে রাজাকে মায়াবী পাখি আর রাজকন্যা উপহার দিল। তারা নিজেদের বীরত্বের কত যে মিথ্যে গল্প বানিয়ে বলল তা ঠিক নেই, আর রাজা সব বিশ্বাসও করে নিলেন। ঠিক সেই সময়ে দিব্যাংশু রাজদরবারে এসে হাজির হল। প্রথমে তার কথা কেউ বিশ্বাসই করতে চাইছিল না। তখন সে রাজাকে বলল মায়াবী পাখিটাকে জিজ্ঞাসা করতে, কারণ পাখিটার আরও একটা ক্ষমতা ছিল, সে সবসময় সত্যি কথা বলে। আর পাখিটা তখন রাজার সামনে পুরো ঘটনাটা, ভাইদের বিশ্বাসঘাতকতা, খুনের চেষ্টা, সবটা খুলে বলল। সত্যিটা সামনে আসার পর ন্যায় হলো। রাজা তার দুই বড় ছেলেকে তাদের এই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার জন্য রাজ্য থেকে বের করে দিলেন। আর অন্যদিকে দিব্যাংশু রাজকন্যা নীলাঞ্জনাকে বিয়ে করল এবং রাজ্যের পরবর্তী রাজা হল। তার দয়া, সততা আর সাহসিকতাই তাকে শেষ পর্যন্ত জিতিয়ে দিল। এই অসাধারণ গল্পটা শেষে আমাদের মনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। আচ্ছা, লোভ আর অহংকারের আসল পরিণতিটা কি? গল্পটা খুব সহজ করে আমাদের শিখিয়ে দেয় যে দয়া আর সততার পথ হয়তো কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় সবসময় সত্যেরই হয়।